1953 সালে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি ও দার্জিলিংয়ের শেরপা তেনজিং নরগে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেস ক্যাম্পে পৌঁছানোর পর 7 সপ্তাহের বেশি সময় ব্যয় করেন তারা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করতে এই আধুনিক যুগে এসেও 2 মাসের বেশি সময় লাগে। মূলত অ্যাক্লিমেটাইজেশন বা উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিতেই এই সময় ক্ষেপণ করেন পর্বতারোহীরা। শৃঙ্গ জয়ের এই অভিযানে পর্বতের বিভিন্ন স্থানে একাধিক ক্যাম্প স্থাপন, দড়ি ও মই বসানো সহ নানা প্রস্তুতি নিতে হয় তাদের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সময়ের ব্যবধানে প্রযুক্তি ও অভিজ্ঞতা শেরপাদের শ্রমে এভারেস্ট আরোহণ ক্রমান্বয়ে সহজ হয়েছে। একজন মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত পর্বত আরোহীকেও বেস ক্যাম্পে পৌঁছতে 1 সপ্তাহ এবং সেখান থেকে শীর্ষে উঠতে 40 দিনের মতো সময় লাগে। কিন্তু এক ব্যতিক্রমী পরিকল্পনা এনেছেন অস্ট্রিয়ান গাইড লুকাস ফুর্টেনবার্গ। তিনি দাবি করেছেন মাত্র 1 সপ্তাহেই লন্ডন থেকে যাত্রা শুরু করে ক্লায়েন্টদের এভারেস্টের চূড়ায় উঠিয়ে দেবেন। এর জন্য খরচ পড়বে প্রায় $1,70,000 বা $1,27,000। পরিকল্পনা অনুযায়ী যাত্রীরা লন্ডন থেকে কাঠমান্ডু যাবেন, সেখান থেকে হেলিকপ্টারে বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং কয়েকদিনের মধ্যেই এভারেস্ট আরোহণ সম্পন্ন করা হবে। এই পরিকল্পনা কেন্দ্রে রয়েছে নতুন এক উপাদান, যা জেনন গ্যাস। এটি এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস যা সাধারণত অ্যানেস্থেটিক হিসেবে ব্যবহৃত হয়। তবে গবেষণায় দেখা গেছে জেনন শরীরে ইরিথ্রোপয়েটিন ইপিও নামক একটি প্রোটিন উপাদান বাড়াতে পারে। এই প্রোটিন কিডনিতে উৎপন্ন হয় এবং শরীরে অক্সিজেনের ঘাটতি হলে এটি রক্তে লোহিত কণিকার সংখ্যা বাড়ায়, ফলে হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরে বেশি অক্সিজেন পরিবাহিত হয়। সাধারণত পর্বত আরোহীরা কয়েক সপ্তাহ ধরে শরীরকে অ্যাক্লিমেটাইজ করার মাধ্যমে ইপিও উৎপাদন বাড়ান, কিন্তু জেননের সাহায্যে এই প্রক্রিয়াকে যদি দ্রুততর করা যায় তাহলে শরীরকে স্বল্প সময় উচ্চতার সাথে মানিয়ে নিতে সাহায্য করা যেতে পারে, এমনটাই আশা করছেন ফুর্টেনবার্গ। তিনি দাবি করেছেন এর আগেও তিনি সফলভাবে এই পদ্ধতি ব্যবহার করেছেন। তবে মেডিকেল এবং বৈজ্ঞানিক সমাজের একটি বড় অংশ এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অ্যালটিটিউড মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক অ্যান্ড্রিউ পিকক বলেন, ইপিও বাড়ালেই হবে না, প্রশ্ন হলো এটি কি এত কম সময়ে কার্যকরভাবে রক্তকণিকা বাড়াতে সক্ষম হবে কিনা। আন্তর্জাতিক ক্লাইম্বিং ও মাউন্টেনিয়ারিং ফেডারেশনের মেডিকেল কমিশন একটি বিবৃতিতে এই উদ্বেগ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে। তাদের মতে উচ্চতায় জেননের ব্যবহার নিয়ে এখনও পর্যাপ্ত গবেষণা নেই, বরং আগে করা এক মূল্যায়নে দেখা গেছে ইপিও উৎপাদক ঔষধ রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে, যা স্ট্রোক ও ফুসফুসে রক্ত জমাটের মতো প্রাণঘাতী অবস্থা সৃষ্টি করতে পারে। আরেকটি বিতর্কিত দিক হলো ইপিও উৎপাদন বাড়ানোর উৎপাদনগুলো, যেমন জেনন, যা বেশিরভাগ খেলাধুলায় নিষিদ্ধ। বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা এসব পদার্থের ব্যবহারকে অবৈধ ঘোষণা করেছে। তবে পর্বত আরোহণে ডোপিং নিষেধাজ্ঞা না থাকায় এটি আইন হলেও নৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাইভাল গাইডিং কোম্পানি অ্যালপাইনগ্লো এক্সপিডিশনের মালিক ও মার্কিন পর্বতারোহী অ্যাড্রিয়ান ব্যালিঞ্জার বলেন, যে পদার্থ ক্রিয়া জগতে নিষিদ্ধ তা পর্বত আরোহণে ব্যবহার করাটা কি নৈতিকভাবে গ্রহণযোগ্য। তার কোম্পানি 2019 সালে রক্সান ভোগেলকে মাত্র 14 দিনে এভারেস্টে উঠেছিল, তবে তারা অ্যাক্লিমেটাইজেশন চেম্বার ব্যবহার করার আগেই শরীরকে প্রস্তুত করেছিলেন। কিছু পর্বতারোহী অবশ্য এই প্রযুক্তিকে সম্ভাবনাময় বলে উল্লেখ করেছেন, বিশেষ করে শেরপাদের নিরাপত্তার কথা মাথায় রেখে। এশিয়ার ট্রেকিং কোম্পানির মালিক দাওয়া স্টিভেন শেরপা বলেন, যদি সত্যিই কার্যকর হয় তাহলে জেনন ভবিষ্যতে শেরপাদের কাজকেও অনেক নিরাপদ করে তুলতে পারে। তবে এভারেস্টের উচ্চতায় শরীরের অবস্থা কেমন হয় তা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। বেস ক্যাম্পের কিছু উপরে 5,500 মিটার উচ্চতায় বায়ুতে অক্সিজেনের ঘনত্ব প্রায় অর্ধেক, আর 8,850 মিটার শৃঙ্গে এই অক্সিজেন 1/3 নেমে আসে। এর ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যাকে বলে হাইপক্সিয়া। এই পরিস্থিতি মোকাবেলায় মানবদেহে কিছু প্রাকৃতিক প্রতিক্রিয়া দেখা যায়, যেমন শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়, কিডনি ও হৃদযন্ত্রের কার্যক্রমে পরিবর্তন আসে এবং ধীরে ধীরে রক্তের লোহিত কণিকার ঘনত্ব বেড়ে যায়। এই পুরো প্রক্রিয়াটিকেই বলে অ্যাক্লিমেটাইজেশন। তবে যদি হাইপক্সিয়া মাত্রাতিরিক্ত হয় তাহলে মস্তিষ্কে বা ফুসফুসে তরল জমা হতে পারে, যাকে বলে ব্রেইন বা পালমোনারি ইডিমা, যা জীবনহানির কারণ হতে পারে। এই কারণে বেশিরভাগ পর্বতারোহী অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন।
হিলারি ও নোরগেও 1953 সালে এই অক্সিজেন ব্যবহার করেছিলেন। পরিসংখ্যান অনুযায়ী এভারেস্ট জয়ী 7,269 জনের মধ্যে মাত্র 230 জন অক্সিজেন ছাড়া শৃঙ্গে উঠতে পেরেছেন। একাংশ পর্বতারোহী এই অক্সিজেনকেও ডোপিং বলে মনে করেন। এমনকি পিওরে ডিওর পুরস্কারে সাধারণত যারা অক্সিজেন ছাড়াই পর্বত আরোহণ করেছেন তাদেরকেই সম্মানিত করা হয়। উচ্চতায় অভিযাত্রীরা আরও নানা ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন। ডাইমক্স নামক ওষুধটি ঘুম ও অ্যাক্লিমেটাইজেশন উন্নত করতে সাহায্য করে। আবার ডেক্সামেথাসিন হলো একমাত্র জীবন রক্ষাকারী ওষুধ যা ব্যবহার হয় সেরেব্রাল এডেমা বা অ্যাকিউট মাউন্টেন সিকনেসের ক্ষেত্রে। কিছু চিকিৎসক সিলডেনাফিল নিয়ে পরীক্ষা করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। জেনেনের ব্যবহার নিয়েও পরীক্ষামূলক উদ্যোগ শুরু হয়েছে। জার্মানির লিমবার্গ শহরে সেন্ট ভিনসেন্ট ক্র্যাঙ্কেনহাউস হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান মাইকেল ফ্রিস ফুর্টেনবাখে এই ধারণাটি প্রথম দেন। তার মতে জেনেন হলো প্রায় নিখুঁত অ্যানেস্থেটিক, দ্রুত কাজ করে এবং শরীর থেকে দ্রুত বের হয়ে যায়। 2014 সালে ফ্রিস ও তার সহকর্মীরা 24 জন স্বেচ্ছাসেবীর উপর জেনেনের প্রভাব নিয়ে গবেষণা করেন। তবে এই গ্যাস ব্যয়বহুল হওয়ায়, বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হওয়ায় এটি ব্যবহার করা বেশ চ্যালেঞ্জিং। সব মিলিয়ে এক সপ্তাহে এভারেস্ট আরোহণ সম্ভব কিনা তা এখন সময় বলে দেবে। তবে উচ্চতায় শরীরের উপর ভয়াবহ চাপ, দেহের অবক্ষয়, অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা কমে যাওয়া এবং চরম আবহাওয়ার ঝুঁকি বিবেচনা নিলে এই উদ্যোগ একটি বড় জুয়ার মতো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।